Dear students, welcome you to my YouTube channel, that is BM Sir Online Classes. আজ আমরা ইংলিশ অনার্সের সেকেন্ড সেমে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমে একটি বিশেষ কবিতা নিয়ে আলোচনা করব এবং সেই কবিতাটি হলো অবশ্যই সনেট নাম্বার 75 নামে পরিচিত। অ্যাকচুয়ালি এই কবিতাটার নাম হলো ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্যান্ড এবং এটি লিখেছিলেন এডমন্ড স্পেন্সার। একটু এই বিষয়ে বলে নিই। এডমন্ড স্পেন্সার একজন এলিজাবেথিয়ান এজের কবি ছিলেন এবং সনেট কবিতা রচনার ক্ষেত্রে তার বিশেষ নাম ছিল এবং তার এই সনেট কবিতার একটি সিরিজও আছে, অ্যামোরেট্টি নাম, এবং তাতে 89টা সনেটমূলক কবিতা আছে এবং তার মধ্যে থেকে 75 নম্বর অর্থাৎ 75 যে সনেটটি আছে সেখানে সনেট নাম্বার 75 সেটাই হলো ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্যান্ড। এটাই হচ্ছে তার ওই 75 সংখ্যক বা 75 নাম্বার সনেট, যেটা তার অ্যামোরেট্টি সিরিজ থেকে নেওয়া হয়েছে। তো এসো আমরা এর লাইন বাই লাইনটা আগে বলে নিই। হ্যাঁ, আর একটা কথা বলে নিই, এটা প্রকাশিত হয়েছিল 1595 খ্রিস্টাব্দে। আমরা প্রথমে লাইন বাই লাইন অর্থ করে নিই, তারপর আমরা এটাকে প্রশ্ন যে থেকে হতে পারে তোমাদের বলবো। আমি আরেকবার বলে নিই, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ওয়ান ডে আই রোট হার নেম। এটি হলো অ্যামোরেট্টি বলে একটি কবিতা সংকলন আছে, সনেট কবিতা সংকলন, যার কবি হলেন এডমন্ড স্পেন্সার। ওই অ্যামোরেট্টি কবিতা সংকলনে মোট 89টা সনেট আছে, তার মধ্যে এটা হলো 75 সংখ্যক অর্থাৎ 75 নাম্বার সনেট এবং সেটাই হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্যান্ড। প্রথমে এসো আমি এটা বলে নিই যে লাইন বাই লাইনের ব্যাখ্যাটা করে নিই, তারপর আমরা এর আসল কথায় ঢুকবো। দেখো, প্রথমেই বলছেন ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্যান্ড। ওয়ান ডে মানে একদিন, আই রোট হার নেম আমি তার নাম লিখেছিলাম, আপন দ্য স্ট্যান্ড। আপন দ্য স্ট্যান্ড মানে হচ্ছে বালুকা তটের ওপরে বা ওই সমুদ্র সৈকতের ওপরে। তার মানে গোটা লাইনটার মানে হলো একদিন আমি সমুদ্র সৈকতের বালু তটের ওপরে তার নাম লিখেছিলাম। এখানে এই হার নেম, তার নাম বলতে কি বোঝানো হয়েছে আর ওয়ান ডে বলতে কি বোঝানো হয়েছে, এই দুটো কথা বলে নিই। দেখো, হার নেম বলতে এখানে কবি তার প্রেমিকার নামের কথা বলেছেন। হার বলতে এখানে তিনি তার প্রেমিকার কথা বলেছেন। আর ওয়ান ডে বলতে বলে নিই যে কবি এডমন্ড স্পেন্সার এলিজাবেথ বয়েল নামক এক মহিলার, এক নারীর সঙ্গে তিনি প্রেমাবদ্ধ হয়েছিলেন। তো তাদের সেই প্রেমাবদ্ধ জীবনের একদিন তারা যখন সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন, সেই সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার দিনই অ্যাকচুয়ালি সমুদ্র সৈকতে যখন বা তটে যখন তারা ঘোরাফেরা করছিলেন, তখনই কিন্তু এডমন্ড স্পেন্সার এই কবিতাটি লিখেছিলেন। তার মানে তাদের ওই প্রেমময় জীবনের কোনো একদিনে কবি স্পেন্সার, এডমন্ড স্পেন্সার যখন ওই সমুদ্র তটে বেড়াতে গিয়েছিলেন, তখন তিনি ওই সমুদ্র তটে বালুভূমির ওপরে তার প্রেয়সী অর্থাৎ তার প্রেমিকা এলিজাবেথ বয়েলের নামটি লিখেছিলেন। তাহলে ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্যান্ড মানে হলো একদিন সমুদ্র সৈকতে বালু তটের ওপরে আমি তার নাম লিখেছিলাম। বাট কেম দ্য ওয়েভ, কিন্তু সেই সময় ঢেউ এলো, মানে সমুদ্রের ঢেউ এলো, অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে, এবং ওই তার নামটাকে মুছে দিয়ে গেল। স্বাভাবিক, সমুদ্র তটে তুমি যদি কোনো বালির ওপরে কিছু সমুদ্রের ঢেউ এসে তো সেটাকে মুছে দিয়ে ধুয়ে দিয়ে যাবে, মুছে দিয়ে গেল মানে ধুয়ে নিয়ে গেল। তার মানে আমি যেটা বললাম, তাহলে প্রথম লাইন বললেন আমি একদিন সমুদ্র সৈকতে বালু তটের ওপরে বা বালুকা ভূমির ওপরে তার নাম লিখেছিলাম,
তারপরে লাইনেই বলছেন, কিন্তু সেই সময় সমুদ্রের ঢেউ এলো এবং ওই লেখা নামটা ধুয়ে দিয়ে চলে গেল, মুছে দিয়ে চলে গেল। Again I wrote it with a second hand. হ্যাঁ, কবি কিন্তু ছাড়বার পাত্র নন, আবার কিন্তু লিখেছেন দ্বিতীয়বারের প্রচেষ্টা। সেকেন্ড হ্যান্ড মানে দ্বিতীয় হ্যান্ড নয়, এখানে সেকেন্ড হ্যান্ড মানে বলছেন দ্বিতীয়বারের প্রচেষ্টা। যে প্রথমবার তো লিখেছিলেন ওই সমুদ্রের ঢেউয়ে সেটা জলে ধুয়ে গেল, আবার তিনি বলছেন এগেন আই রোট ইট, আমি আবার এটাকে লিখলাম উইথ এ সেকেন্ড হ্যান্ড, দ্বিতীয় প্রচেষ্টায় আবার পরের বার চেষ্টা করে আমি তার নামটা লিখলাম। তার নাম মানে ওই নিজের প্রেমিকার নাম লিখলেন। But came the tide and made my pains his prey. But came the tide, এবারে কিন্তু আরো শক্তিশালী জোয়ার এলো। দেখো আগের বার প্রথমবার যেটা মুছে দিয়ে গেল সেটা হচ্ছে সমুদ্রের ঢেউ বললেন শুধু, তারপরে বলছেন বাট কেম দ্য টাইড, এরপর সমুদ্রের জোয়ার এলো। সেই জোয়ারের স্রোতে কি হলো, অ্যান্ড মেড মাই পেনস হিজ প্রে, আমার ব্যথাগুলোকে সে তার শিকার করে নিয়ে চলে গেল। এই পেন্স মানে হচ্ছে ব্যথা, আর প্রে মানে হচ্ছে শিকার। তার মানে কবি দ্বিতীয়বারের প্রচেষ্টায় আবার তার প্রেয়সীর নাম লিখেছিলেন, কিন্তু এবারে জোয়ার এলো, জোয়ার এসে কি বলতো তার ওই আবার নাম মুছে দিয়ে চলে গেল। সেটাকেই বলছেন কবি যে আবার জোয়ার এলো এবং আমার সব ব্যথাগুলোকে সে তার শিকার করে নিয়ে চলে গেল। তাহলে এইটুকুর মধ্যে হলো যে একদিন কবি তার প্রেমিকা এলিজাবেথ বোয়েলকে নিয়ে সমুদ্র তটে বেড়াতে গিয়েছিলেন, কোন এক সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন, এবং সেই সমুদ্র সৈকতে কবি তার প্রেমিকার নাম লিখেছিলেন, কিন্তু সেই সময় সমুদ্রের ঢেউ এসে তার সেই লেখা নামটাকে মুছে দিয়ে গিয়েছিল বা ধুয়ে নিয়ে চলে গিয়েছিল। কিন্তু কবি ছাড়বার পাত্র নন, দ্বিতীয়বার আবার ওই নামটি তিনি লিখেছিলেন। এবার দ্বিতীয়বার লেখার পরেও এবার সমুদ্রের জোয়ার এসেছিল, ওই জোয়ার এসে আবার তার নামটাকে মুছে দিয়েছিল, মানে ধুয়ে নিয়ে চলে গিয়েছিল। সেই জন্যই বলছেন বাট কেম দ্য টাইড অ্যান্ড মেড মাই পেনস হিজ প্রে। হ্যাঁ, তারপরে আবার সমুদ্রের জোয়ার এলো, সেই জোয়ারের ঢেউ কি করলো, আমার সমস্ত ব্যথাগুলোকে তার শিকার করে নিয়ে চলে গেল। অর্থাৎ সোজা কথায় আবার যে নাম লিখেছিলেন সেটাকেও মুছে দিয়ে চলে গেল। Vain man, said she, that dost in vain essay. তখন এবার এই কাণ্ড কারখানা, কবির এই কাণ্ড কারখানা দেখে তার প্রেমিকা ওই এলিজাবেথ বয়েল বলছেন ভেইন ম্যান, said she, মানে ব্যর্থ মানুষ সে বলল, অর্থাৎ এলিজাবেথ বয়েল তাকে বলল যে তুমি একজন ব্যর্থ মানুষ, দ্যাট ডস্ট ইন ভেইন আছে, তুমি ব্যর্থই চেষ্টা করছো আমার নামটাকে ওখানে লিখে রাখতে। বললেন তুমি ব্যর্থ মানুষ, তুমি ব্যর্থভাবেই আমার ওই নামটা লিখে রাখার চেষ্টা করছো, এভাবে লিখে রাখা যাবে না। তখন তারপর immortal things so to immortalize, বলছেন যে ওহে ব্যর্থ মানুষ, প্রেমিকা এলিজাবেথ বয়েল স্পেন্সারকে বলছেন ওহে ব্যর্থ মানুষ, তুমি ব্যর্থভাবে চেষ্টা করছো কি না immortal things so to immortalize, একটা মরণশীল বিষয়কে তুমি অমরত্ব দান করার চেষ্টা করছো। অর্থাৎ যখন উনি বারবার ওর নাম লিখছেন আর সমুদ্রে ঢেউ জোয়ার এসে সব ধুয়ে নিয়ে চলে যাচ্ছে, তখন সেই কাণ্ড দেখে তার প্রেমিকা এলিজাবেথ বয়েল তাকে বলছেন, কবিকে বলছেন যে তুমি ব্যর্থ মানুষ, এভাবে তুমি কি করছো না একটা ব্যর্থ কাজ করছো যেটা কখনোই সফল হওয়ার নয়, তুমি একটা মরণশীল জীবকে, মরণশীল বিষয়কে অমরত্ব দান করার চেষ্টা করছো। For I myself shall like to this decay. তখন প্রেমিকা বলছেন, কবি প্রেমিকা বলছেন যে আমি তো একদিন মারা যাব, আমার তো একদিন ধ্বংস হয়ে যাবে, আমি তো একদিন নিজেই ধ্বংস হয়ে যাব, মরে যাব, তো তুমি ওই নাম লিখে রেখে কিভাবে তুমি আমাকে অমরত্ব দেবে? And eke my name be wiped out likewise. তখন আমার নামটা ওই তোমার ওই জলে যেমন ওই ধুয়ে নিয়ে চলে যাচ্ছে, আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার নামটাও মুছে যাবে। দেখো তাহলে কি বলতে চাইলেন, কবি যখন বারবার লিখছেন আর ওই সমুদ্রের ঢেউ এসে কি বলতো মুছে দিয়ে যাচ্ছে, বা সমুদ্রের জোয়ার এসে সেগুলো ধুয়ে নিয়ে চলে যাচ্ছে,
তখন এই দেখে এলিজাবেথ বয়েল এডমন্ড স্পেন্সারকে বলছেন যে তুমি একটা ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছ, ব্যর্থ কাজ করছো, যেটা মরণশীল বিষয় সেটাকে তুমি অমরত্ব দেওয়ার চেষ্টা করছো। প্রেমিকা বলছেন আমি তো একদিন নিজে মরে যাব, মারা যাব, প্রত্যেকটা মানুষের মতোই আমি একদিন মারা যাব, এবং সেদিন আমার নামও এরকম যেমন তোমার ওই সমুদ্রের ঢেউ মুছে দিয়ে যাচ্ছে, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার নামও মুছে যাবে। এই যে বলছে দেখো, মাই নেম বি ওয়েপড আউট লাইকওয়াইজ, সেদিন আমার নামও একইভাবে মুছে যাবে। তখন এর উত্তরে, বাদানুবাদের উত্তরে, মানে এই প্রশ্নের উত্তরে তখন কবি স্পেন্সার বলছেন, নট সো কোড আই, নট সো কোড আই, লেট বেসার থিংস ডিভাইস। কি বলছেন সৌরভ? বলছেন না না, তা আমি মনে করি না, খারাপ যেসব খারাপ জিনিস আছে সেগুলোকে ধ্বংস হয়ে যেতে দাও। না না, তোমার নাম মুছে যাবে না, তোমার নাম মুছে যাবে না কখনো, তুমি ধ্বংস হবে না, খারাপ যে জিনিসগুলো আছে সেগুলো ধ্বংস হতে দাও। বেসার থিংস মানে হচ্ছে খারাপ জিনিস, নিচু জিনিস, খারাপ জিনিস, সেগুলো ধ্বংস হতে দাও, তোমার নামটা ধ্বংস হবে না। টু ডাই ইন ডাস্ট বাট ইউ শ্যাল লিভ বাই ফেম। ওইসব খারাপ জিনিসগুলো ধ্বংস হয়ে যাবে পৃথিবীর নিয়ম অনুযায়ী, কিন্তু তুমি তোমার খ্যাতির জন্য বেঁচে থাকবে। কবি বলছেন তার প্রেমিকাকে, অর্থাৎ যখন কবির প্রেমিকা বলছেন যে তুমি একটা মরণশীল জীবকে তুমি অমরত্ব দান করার চেষ্টা করছো, আমারও তো একদিন মৃত্যু হবে, তখন আমি তো আমার নামটাও তোমার ওই লেখা নামের মতো, যেমন তোমার এখন সমুদ্রের ঢেউ মুছে দিয়ে যাচ্ছে, তখন মৃত্যু আমার নামটা এখান থেকে মুছে দিয়ে যাবে পৃথিবী থেকে। তখন কবি বলছে না না না, এমন কথা বলো না, তোমার নাম কখনোই মুছবে না। হ্যাঁ, খারাপ যেসব জিনিস, নিচু জিনিস আছে, খারাপ জিনিস, সেগুলো সব মুছে যাবে, সেগুলো নষ্ট হয়ে যাবে, তুমি কিন্তু বেঁচে থাকবে খ্যাতি, তোমার খ্যাতির জন্য, অর্থাৎ তোমার নাম কোনোদিন মলিন হবে না, তুমি তোমার খ্যাতির জন্য বেঁচে থাকবে। তারপর কবি কি বলছেন দেখো, শোনো, মাই ভার্স ইয়োর ভার্চুজ রেয়ার শ্যাল ইটারনাইজ। ভালো করে শোনো, অ্যান্ড মাই ভার্স, আমার কবিতা, ইয়োর ভার্চুজ, তোমার গুণাবলীকে, রেয়ার শ্যাল ইটারনাইজ, আমার কবিতা তোমার গুণাবলীকে, দুর্লভ গুণাবলীগুলিকে চিরকালের জন্য একেবারে অমরত্ব দান করবে। ইটারনাইজ মানে হচ্ছে অমরত্ব দান করা। and in the hymns write your glorious name. হিমসটাকে তোমরা এখানে হেভেন বলতে পারো, এবং স্বর্গে তোমার নামকে উজ্জ্বল করে রাখবে। অর্থাৎ যখন কবি প্রেমিকা বললেন যে তুমি আমাকে অমরত্ব দান করার চেষ্টা করছো, একদিন মৃত্যু এসে তো আমার এখান থেকে নাম মুছে দিয়ে চলে যাবে, তখন কবি বলছে না না, তোমার নাম মুছবে না, খারাপ জিনিসগুলোকে পৃথিবী থেকে মুছে দিয়ে যাবে মৃত্যু, এ কথা জানি, কিন্তু তোমাকে মুছতে পারবে না। তাহলে কি বলছেন কবি? কবি বলছেন যে তোমার নাম কোনোদিনই মুছবে না, আমার কবিতা তোমার দুর্লভ গুণাবলীকে একটা অমরত্ব দান করবে, এবং ওই স্বর্গে তোমার নাম উজ্জ্বল ভাবে লেখা হয়ে যাবে, তোমার স্বর্গেও তোমার নাম উজ্জ্বল হয়ে যাবে। এবার দেখো কাপলেট দুটো কি বলছেন, where and when as death shall all the world subdue, যখন গোটা পৃথিবী মানে মৃত্যু সব কিছুকে গ্রাস করবে গোটা পৃথিবীতে, our love shall live later life renew। হ্যাঁ, মানছি যে পৃথিবীতে মৃত্যু সব কিছুকে গ্রাস করবে, পৃথিবী কেউ তার থেকে বাদ যাবে না, কিন্তু মনে রেখো আমাদের যে ভালোবাসা এটা চিরকালীন হয়ে যাবে, চিরকাল অমলিন থাকবে, এবং আমার এই কবিতা যখন পরবর্তী প্রজন্মের মানুষেরা পড়বে, তখন সেই তাদের পঠন পাঠনের মধ্যে দিয়ে আমাদের প্রেম আবার জীবন্ত হয়ে উঠবে। লক্ষ্য করো এখানে লাস্ট দুটো লাইন, কাপলেটে কি সিদ্ধান্তের কথা বলছেন, তিনি বলছেন যে জানি এই পৃথিবীতে মৃত্যু যখন একদিন সবাইকে গ্রাস করবে, সবাই একে একে মৃত্যুর শিকার হয়ে যাবে, কিন্তু জেনে রেখো আমাদের এই লাভ, আমাদের এই ভালোবাসা, এটা কোনোদিন ধ্বংস হবে না। যখন পরের প্রজন্ম আমার এই কবিতা পড়বে,
তখন তাদের ওই কবিতা পাঠের মধ্যে দিয়ে আমাদের ভালোবাসা আবার জীবন্ত হয়ে উঠবে। দেখো, তাহলে এই যে আমরা কবিতাটা পাঠ করলাম, এটার মূল বিষয়বস্তুটা কি হচ্ছে? এর মূল বিষয়বস্তুটা হচ্ছে যে কবি এডমন্ড স্পেন্সার তার প্রেমময় জীবনের একদিন তার প্রেমিকাকে নিয়ে কোনো এক সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন, এবং সেই সমুদ্র সৈকতে কবি ওই প্রেমিকার নাম বালুকা তটের ওপরে লিখছিলেন। তারপর হঠাৎই সমুদ্রের ঢেউ এলো, এসে ওই তার প্রেমিকার নামটা ধুয়ে নিয়ে চলে গেল। তো কবি ছাড়বার পাত্র নন, তিনি পুনরায় আবার তার দ্বিতীয় প্রচেষ্টায় তার প্রেমিকার নাম লিখলেন, কিন্তু এবার আরো জোরে জোয়ার, সমুদ্রের জোয়ারের ঢেউ এলো, এসে আবার তার ওই তার যে ওই প্রচেষ্টা, অর্থাৎ ওই তার প্রেমিকার নাম লেখার যে প্রচেষ্টা, সেটাকে আবার ব্যর্থ করে দিয়ে তার নাম মুছে দিয়ে চলে গেল। তো কবির এই ধরনের প্রচেষ্টা দেখে তার প্রেমিকা তার দিকে ধেয়ে এসে বললেন, কি করছো, কি ব্যর্থ, তুমি এই ব্যর্থ কাজ করছো, তোমার প্রচেষ্টাটা ব্যর্থ হবেই, কারণ তুমি এইভাবে নাম এখানে টিকিয়ে রাখবে না, মরণশীল জীবকে রাখতে পারবে না। তুমি এই মরণশীল জীবকে কোনোদিনই অমরত্ব দান করা যায় না। আমি এই যার নাম তুমি এখানে বারবার লিখছো, বারবার মুছে যাচ্ছে, একদিন তো সত্যি সত্যি আমি মারা যাব, আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে এই জগৎ থেকেও আমার নাম কিন্তু মুছে যাবে। তখন কবি তাকে হঠাৎ বাধা দিয়ে বলছে, না 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 না, ওরকম কথা বলো না, কোনোদিনই তোমার নাম মুছবে না। হ্যাঁ, যেসব খারাপ জিনিস আছে, তুচ্ছ জিনিস আছে, বেসিক থিংস অ্যাকচুয়ালি মিন তুচ্ছ জিনিস। হ্যাঁ, তোমরা সবাই জানো একজন প্রেমিকের দৃষ্টিতে তার প্রেমিকা হলো সবচেয়ে ভালো, আর বাকি সব কিন্তু খারাপ। তো সেই জন্যই কবি বলছেন প্রেমিকাকে, না না, তোমার নাম কোনোদিনই মুছবে না, মুছবে তুচ্ছ জিনিসের নাম পৃথিবী থেকে মুছে যাবে, কিন্তু তুমি তোমার খ্যাতির জন্য চিরকাল অমলিন থাকবে, চিরকাল টিকে থাকবে। বলছেন তিনি, কেবল কবি কাকে বল তার প্রেমিকার উদ্দেশ্যে, এবং কি বলছেন যে আমার কবিতা মানে কবির এই কবিতা ওই তার স্ত্রী মানে তার ওই তার প্রেমিকার দুর্লভ গুণাবলীকে অমরত্ব দান প্রদান করবে। কবি বলছেন তার কবিতা তার প্রেমিকার দুর্লভ গুণাবলীকে, রেয়ার গুণাবলীকে অবশ্যই অমরত্ব দান করবে। এরপরে একেবারে শেষে তিনি বলেছেন যে জানি একদিন পৃথিবীতে হয়তো মৃত্যু সবাইকে গ্রাস করবে, মৃত্যু কাউকে ছেড়ে কথা বলবে না, কিন্তু জেনে রেখো তৎসত্ত্বেও আমাদের এই প্রেম চিরকাল অমলিন হয়ে থাকবে, কারণ পরবর্তী প্রজন্মে যারা আসবে, যারা এই কবিতা পাঠ করবে, সেই কবিতা পাঠ করার সময় তাদের সেই কবিতা পাঠের মধ্যে দিয়ে আমাদের এই প্রেম আবার নতুন করে প্রাণবন্ত হয়ে উঠবে, জীবন্ত হয়ে উঠবে। তাদের এই পঠন পাঠনের মধ্যে দিয়ে আমাদের এই প্রেম আবার সজীব হয়ে উঠবে। এইভাবে তিনি তার এই কবিতার মধ্যে দিয়ে প্রেমিকাকে তার অমরত্ব দান করার চেষ্টা করেছেন। এই গেল কবিতার বিষয়বস্তু। দেখো, এই কবিতার বিষয়বস্তু, এবার প্রশ্ন আমরা একটু আলোচনা করি, এর থেকে যে প্রশ্ন হতে পারে এ নিয়ে আমি প্রথমেই তোমাদের বলি, এলিজাবেথিয়ান এজে, দেখো এটাকে শুধু যদি একটা প্রেমের কবিতা বলো তাহলে কিন্তু ভুল করবে। দেখো, এলিজাবেথিয়ান এজে একটা বিশেষ বিষয় ছিল, সেই বিষয়টাকেই কিন্তু কবি এডমন্ড স্পেন্সার এখানে তুলে ধরেছেন। শুধু এডমন্ড স্পেন্সার নয়, আমরা শেক্সপিয়ারের লেখাতেও আমরা দেখেছি, তোমরা লক্ষ্য করে থাকবে শেক্সপিয়ারের কবিতাতেও এরকম আছে। শেক্সপিয়ারও তার বন্ধুর নামকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু নিজে কবিতার মাধ্যমে স্মরণ করে রাখতে চেয়েছেন। অর্থাৎ প্রেম আর সময়, এই দুয়ের সংঘাত। দেখো, মানুষ তো মানুষকে ভালোবাসে, ঠিক আছে, ভালোবাসা তার গভীর, কিন্তু এই জগতে তো আমরা এসেছি সব চলে যাওয়ার জন্য, কেউ তো চিরকালীন নয়। তাহলে তখন সময়ের সঙ্গে একটা প্রেমের সংঘাত বাজছে। এই প্রেম আর সময়ের সংঘাতটাকে এখানে তিনি তুলে ধরেছেন এবং বলছেন, সলিউশনও দিয়েছেন যে কবিতাই এর সমাধান করবে। ঠিক আছে, আমাদের মৃত্যু হবে, কিন্তু আমাদের প্রেমকে বাঁচিয়ে রাখবে কবিতা।
অর্থাৎ কবি বলতে চাইছেন যে আমি আমার প্রেমিকাকে ভালোবাসি, হয়তো মৃত্যু আমাদের দুজনের মধ্যে একদিন বিচ্ছেদ ঘটাবে, কিন্তু আমি যে কবিতা লিখে রেখে যাব, সেই কবিতা যখন পরবর্তী প্রজন্মের পাঠক পাঠিকারা পড়বে, তাদের সেই পঠন পাঠনের মধ্যে দিয়েই আমার এই প্রেম আবার নতুন করে জীবন্ত হয়ে উঠবে, প্রাণবন্ত হয়ে উঠবে। এটাই ছিল কিন্তু শেক্সপিয়ার, এলিজাবেথিয়ান এজের মূল ভাববস্তু বলতে পারো। বিভিন্ন কবি, আমি তোমাদের কাছে এডমন্ড স্পেন্সারের এই কবিতাটার মধ্যে দিয়ে বলছি, ঠিক এইরকমই অন্যান্য কবিরাও কিন্তু এই একইভাবে চেষ্টা করেছেন যে তাদের কবিতার মাধ্যমে তারা তাদের প্রিয়জনকে চিরস্মরণীয় করে রাখার বা অমরত্ব দান করার চেষ্টা করেছেন। তো এখন এই কবিতাটার যদি তোমরা স্ট্রাকচার দেখো, তাহলে দেখবে যেখানে 3টে কোয়াট্রেন্ট এবং একটা কাপলেট আছে। কোয়াট্রেন্ট মানে ওই 4টে লাইন করে যে এক একটা কোয়াট্রেন্ট, তোমরা বাংলায় স্তবক বলতে পারো। 4টে করে লাইন, এক একটা স্তবকে 3টে স্তবক আছে এবং লাস্টের 2 লাইনে একটা কাপলেট আছে। তো এই যে প্রথম যে স্তবকটায় আমরা দেখছি এই কবিতাটায়, সেটা দেখছি যে প্রথম 4টে লাইনে সাবজেক্ট ম্যাটারটা বলে দেওয়া আছে, বিষয়বস্তুটা বলেছেন কবি যে এরকম আমি আমার প্রেমিকাকে চিরস্মরণীয় করে রাখতে চাই, মানে মানে অমর করে রাখতে চাই, সেই জন্য আমি নাম লিখছি। তারপরের 2টো কোয়াট্রেন্টে দেখো এক্সপ্লেন করেছেন, এবং সেক্ষেত্রে আমরা দেখি যে সেক্ষেত্রে কিন্তু একটা ডায়ালগ মানে কবি প্রেমিকা এবং কবির সঙ্গে একটা কথোপকথন হয়েছে। তো সেকেন্ড কোয়ার্টারে আমরা কি দেখছি, কবির প্রেমিকা বলছেন যে এভাবে তুমি আমার নামকে কখনোই চিরস্মরণীয় করে রাখতে পারবে না, কারণ আমি একটা মরণশীল জীব, আমার একদিন মৃত্যু হবে, এবং এখন যেমন তোমার এই সমুদ্রের ঢেউয়ে আমার নাম ধুয়ে যাচ্ছে, তখন মৃত্যু আমার নাম জগৎ থেকে মুছে দিয়ে যাবে। তার উত্তর এবার কবি থার্ড কোয়ার্টারে বলছেন, না 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 না, সেটা হবে না, তোমাকে আমি কোনোদিন তোমার নাম মুছে দিতে দেব না, তোমার নাম কোনোদিন মুছে যাবে না। কিরকম বলছেন কবি, যে আমার কবিতা, অর্থাৎ আমি যে কবিতা লিখে রেখে যাব, তার কবিতার মধ্যে দিয়ে তুমি চির অমর হয়ে থাকবে, কোনোদিন তোমার নাম মলিন হবে না, অমলিন থাকবে। কিভাবে? এবার কাপলেটে গিয়ে বলছেন যে হয়তো গোটা পৃথিবী সবার মৃত্যু হবে, আমরা হয়তো আর থাকবো না, কিন্তু পরবর্তী প্রজন্ম যারা আসবে, সেই সব পাঠক পাঠিকারা যখন আমার এই কবিতা পড়বে, তখন সেই কবিতা পাঠ করেই তোমার প্রতি, অর্থাৎ প্রেমিকার প্রতি, তোমার প্রতি যে আমার ভালোবাসা কত গভীর ছিল তা তারা বুঝতে পারবে, এবং তখন তোমার আমার এই প্রেম তাদের মধ্যে দিয়ে আবার রিনিউ, অর্থাৎ নতুন জীবন পাবে। এইভাবেই কবি তার প্রেমিকাকে বলতে পারো ইমমর্টালাইজ বা অমরত্ব দান করতে চেয়েছেন। এখন এর যদি স্ট্রাকচারটা দেখো, তাহলে রাইমের স্ট্রাকচারটা দেখবে এবি এবি, বিসি বিসি, সিডি সিডি এবং ই লাস্টে, অর্থাৎ এই স্ট্রাকচারে কবিতাটাকে তিনি সাজিয়েছেন। এখন তোমাদের এই কবিতাটার যে সমস্ত প্রশ্ন এখান থেকে আসে, সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথম যে প্রশ্নটা, যে প্রেমিকার প্রতি কবির ভালোবাসা কিভাবে প্রকাশিত হয়েছে তা বলো। দেখো, এই যে কবিতাটা আমরা পাঠ করলাম, এ থেকে সত্যিই বোঝা যায় যে কবি এডমন্ড স্পেন্সার তার প্রেমিকা এলিজাবেথ বয়েলকে সত্যিই প্রাণ দিয়ে ভালোবাসতেন, সত্যিকারের ভালোবাসা তার প্রেমিকার জন্য ছিল। সেই জন্যই তো তিনি সমুদ্র তটে বসেও তার নাম লিখছেন এবং তাকে অমরত্ব দান করার চেষ্টা করেছেন। যতবার চেষ্টা করছেন বা সমুদ্রের ঢেউ এসে জলে ধুয়ে নিয়ে যাচ্ছে, তবু ছাড়ছেন না। তিনি একজন এনার্জেটিক লাভার বলতে পারো, এবং আবার নাম লিখছেন, যতবার মুচবি ঢেউ ততবার আমি নাম লিখবো। এটাই তার মানে এর মধ্যে দিয়ে দেখো তার অন্তরের যে ভালোবাসাটা কত গভীর, সেটা কিন্তু প্রকাশ করেছেন। কিছুতেই ঢেউয়ের কাছে নতি স্বীকার করতে চাইছেন না। ঢেউ আসছে, ধুয়ে দিয়ে চলে যাচ্ছে, আবার লিখছেন, আবার জোয়ার আসছে, ধুয়ে দিয়ে যাচ্ছে, আবার লিখছেন। দ্যাট মিনস হি লাভস হিজ
lover, or he loves his fiancée up to his heart's content. বলতে পারো একদম আকণ্ঠ ভালোবাসেন তিনি তার প্রেমিকাকে। কথাটা বোঝার চেষ্টা করো। এখানে এখানে বলতে পারো একটা ফিজিক্যাল লাভের উপরে একটা স্পিরিচুয়াল লাভের, একটা শাশ্বত প্রেমের জয়গান ঘোষণা হয়েছে। শুধু ফিজিক্যাল লাভ নয়, ফিজিক্যাল লাভের উপরে যে শাশ্বত প্রেম, সেই শাশ্বত প্রেমের তিনি এখানে অংশীদার হয়েছেন। অর্থাৎ কবি যে তার প্রেমিকাকে সত্যি ভালোবাসেন, এই কবিতার মধ্যে দিয়ে প্রথমেই তা বোঝা যায়। এবার দেখো, যখন দেখেছি যে দ্বিতীয় স্ট্যান্ডার মানে দ্বিতীয় কোয়ার্টারে যখন এসে কবি প্রেমিকা তাকে বাধা দিয়ে বলেছেন যে এ কি করছে, ছেলে মানুষই করছো, ব্যর্থ কাজ করছো, বারবার জলে ধুয়ে দিয়ে যাচ্ছে, দেখছো না? ঠিক তেমনি ভাবে আমার একদিন মৃত্যু হবে এবং সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আমার নাম মুছে যাবে। তখন কবি তাকে বাধা দিয়ে বলেছেন, না 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 না, এরকম কথা বলো না, কোনোদিন তোমার নাম এই পৃথিবী থেকে মুছবে না, কোনোদিন তুমি মলিন হয়ে যাবে না, বিলীন হয়ে যাবে না, তুমি তোমার খ্যাতির জন্য চিরকালীন হয়ে থাকবে। এবং তখন বলেছেন, কি আছে, পরোয়া নেই, যদি মৃত্যু তোমার নাম তোমার মুছে দিয়ে যায়, কোনো অসুবিধে নেই, আমি তোমাকে চিরকালীন অমরত্ব দান করব। কিভাবে? বাই রাইটিং। আমি এই যে কবিতা লিখে রেখে যাচ্ছি, এই কবিতা যখন হয়তো দেখো আমরা থাকবো না, একদিন হয়তো কালের অমোঘ নিয়মে তুমি আমি সবাই এখান থেকে চলে যাব, কিন্তু তবু আমাদের এই কবিতার মধ্যে দিয়ে তোমার যেসব দুর্লভ গুণাবলীর কথা আমি লিখে যাচ্ছি, সেগুলো কিন্তু পরবর্তী প্রজন্মের পাঠক পাঠিকারা যখন পড়বে, তখন তাদের সেই পাঠের মধ্যে দিয়ে তোমার আমার প্রেম আবার নতুন করে প্রাণ খুঁজে পাবে, নতুন করে জীবন্ত হয়ে উঠবে। অর্থাৎ দেখো, এই কবিতাটার প্রথম থেকে শেষ পর্যন্ত কবি এডমন্ড স্পেন্সার তার অন্তরের ভালোবাসাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, তার নিঃসন্দেহে প্রমাণ করে যে কতটা বেশি, কতটা গভীর তিনি তাকে ভালোবাসতেন। ক্লিয়ার? এছাড়া এর নামকরণের সার্থকতাও লিখতে দেয়। অনেক সময় বলতে পারে, রাইট ডাউন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দিস পোয়েম। দেখো, এই পোয়েম বা এই কবিতার সার যদি নামকরণ আমরা বিচার করি, আমরা তো জানি যে একটা নামকরণ হচ্ছে যে কোনো কবিতার ওই বলতে পারো একটা মেইন গেট বা প্রধান ফটক হিসেবে কাজ করে। বাড়ির প্রধান ফটক দিয়ে যেমন আমরা বাড়ির অভ্যন্তরে প্রবেশ করতে পারি, ঠিক তেমনি কবিতার নামকরণের মধ্যে দিয়েও আমরা কিন্তু কবিতার বিষয়বস্তু সম্পর্কে আন্দাজ করতে পারি। তো এইখানে তার কোনো ব্যতিক্রম ঘটেনি। আমরা দেখেছি যে কবিরা মূলত তিনটে বিষয়ের উপরে ভিত্তি করে নামকরণ করেন, কবিতার বিষয়বস্তু, অথবা কবিতার মুখ্য চরিত্র, অথবা কবিতায় বর্ণিত কোনো বিশেষ ঘটনার উপর, কখনো কখনো নিজের মনোভাবের উপর ভিত্তি করেও তিনি নামকরণ করতে পারেন। এই সব বিষয়গুলোর কোনো একটার সঙ্গে যদি নামকরণের সাদৃশ্য থাকে, তাহলে নামকরণটাকে আমরা সার্থক বলতে পারি। তো এই কবিতার যদি আমরা বিষয়বস্তুটা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে কবি তার প্রেমিকার নামকে একবারে অমর করে রাখার জন্যে সেই বালুকা তট থেকে লেখা শুরু করেছেন এবং বারবার লিখছেন, আই রোট হার নেম। তাই নাকি? তিনি একবার লিখলেন, মুছে গেল, আবার লিখলেন, এবং বলছেন যে এরকম যতবার ঢেউ আসবে ততবারই তিনি লিখবেন, মুছে দিয়ে গেলেও লিখবেন, এবং শেষমেশ বলছেন যে জানি মৃত্যু হয়তো আমাদের পৃথক করে দেবে, কিন্তু আমি এই যে কবিতা লিখে যাচ্ছি, এই কবিতার মধ্যে দিয়ে যে আমার প্রেমিকার গুণাবলী লিখে রেখে যাচ্ছি, এ কিন্তু চির অমলিন থাকবে, চিরকালীন হয়ে থাকবে, অমরত্ব ওকে দান করবে, এবং পরবর্তী প্রজন্মের পাঠক পাঠিকারা যখন এগুলো পাঠ করবে, তাদের মধ্যে দিয়ে আমাদের এই প্রেম নতুন ভাবে ফুটে উঠবে। তো এই যে দেখো, কবিতাটার আমরা বিশ্লেষণাত্মক আলোচনা এখানে দেখছি যে কবি কিন্তু তার প্রেমিকার নামকেই তিনি অমরত্ব দান করতে চাইছেন, তাকে চিরকালীন করে রাখতে চাইছেন। বিষয়বস্তুতে যা তিনি বলেছেন, বা মুখ্য চরিত্র প্রেমিকার সম্পর্কে যে কথা তিনি নামকে অমলিন করে রাখার জন্য তিনি যে কথা বলেছেন, বা অমরত্ব দান করার যে কথা বলেছেন, তার সঙ্গে এখানে কিন্তু ওই শিরোনামের একটা কিন্তু যথেষ্ট সাদৃশ্য আছে।
যে আমি একদিন তার নাম লিখতে শুরু করলাম। তার নাম লিখতে শুরু করলাম মানে কি, আমি তাকে অমরত্ব দান করতে চেষ্টা করলাম, এবং সেই প্রথম লাইন থেকে শেষ পর্যন্ত সেই চেষ্টা কিন্তু তিনি করেছেন, এবং যাতে মৃত্যুর পরেও অর্থাৎ যুগ যুগ ধরে তাদের এই প্রেম নতুন ভাবে জীবন্ত হয়ে ওঠে তার ব্যবস্থা করে গেছেন। সুতরাং এখানে শিরোনামের সঙ্গে বিষয়বস্তুরই বলো আর মুখ্য চরিত্রেরই বলো একটা অদ্ভুত ধরনের সাদৃশ্য আছে। সেই কারণে বলা যায় যে কবিতাটির নামকরণও যথেষ্ট সার্থক হয়েছে। সুতরাং আজ আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রথমে লাইন বাই লাইন পড়লাম, তারপরে আমরা কি কি কোশ্চেন হতে পারে বললাম। তো আজ আমরা এখানে থামছি। তোমাদের যদি ভালো লাগে বিষয়টা তাহলে তোমরা এটা শেয়ার করো বন্ধুদের মধ্যে। এটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পরীক্ষার্থী তাদের জন্য তো বটেই, এবং এই কবিতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কবিতা, এখান থেকে প্রশ্ন সবসময়ই হয়। যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে তোমরা বন্ধুদের বলো, শেয়ার করো তাদের মধ্যে। আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো যাতে আমরা আরো ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারি এটাকে। So that's all for this day. Good night to all of you.